রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। নমস্কার সাসপেন্স স্টেশন মৃতের শহরের সকল শ্রোতা বন্ধুকে আমি সুপ্রতিম নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে। আজ একটু স্বাদ বদলের পালা, তাই আজ আমরা নিয়ে চলে এসেছি একটি ডিটেকটিভ গল্প, পিপাসা। শুরু হচ্ছে আজকের গল্প। বেজে ওঠে কলিং বেলটা। একটু বাদেই লালবাজারের পুলিশ ইন্সপেক্টর বিজয় দত্তকে নিয়ে ঘরে ঢোকে চাকুর ভজা। বিজয়বাবু তার ভারী দেহটাকে সোফায় এলিয়ে দিয়ে উপস্থিত এক ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন, আচ্ছা শোনো, এখনই একবার তোমাকে বেরোতে হবে। আজ একটা মার্ডার হয়েছে। আমি ডেড বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দিয়ে তোমার কাছে এসেছি। চলো একবার কেসটা দেখে আসবে। কেসটা অবশ্য বিশেষ জটিল নয়, তবে তোমার সাহায্য পেলে বোধ হয় খুনিকে হপ্তাখানেকের ভেতরেই অ্যারেস্ট করতে পারবো। প্রাইভেট ডিটেকটিভ সুবীর বোস সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, কে খুন হলো? বিজয়বাবু চুরুটে অগ্নি সংযোগ করতে করতে বলেন, খুন হয়েছে কলকাতার কয়েকটা বিশিষ্ট সিনেমা হলের মালিক বিনয়বাবুর ছেলে, মাধব রায়ের ভাইপো। সুবীর জিজ্ঞেস করে, তা বিনয়বাবু বছর কয়েক হলো মারা গেছেন না? হ্যাঁ, মারা গেছেন তা প্রায় বছর দুয়েক হলো। সুবীর বলে, 5 মিনিট অপেক্ষা করুন, আমি তৈরি হয়ে নিচ্ছি। মিনিট 5 বাদে দোতলার সিঁড়ি বেয়ে নেমে আসে বিজয়বাবু ও সুবীর। গেটের সামনেই একটা নতুন মডেলের স্টুডিবেকার দাঁড়িয়েছিল। বিজয়বাবু সেটাতে দেহ রক্ষা করে সুবীরকে বলেন, আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? চলে এসো। সুবীর গাড়িতে উঠতে উঠতে জিজ্ঞেস করে, তা এই গাড়িটা কার? বিজয়বাবু বলেন, গাড়িটা মাধববাবুর, আর এ হলো মাধববাবুরই ড্রাইভার মধু। তারপর মধুকে আদেশ করেন, চালাও মধু। মধু গাড়িতে স্টার্ট দেয়। এক সময় সুবীর বিজয়বাবুকে বলে, গাড়িটা দেখছি একেবারে নতুন, কিন্তু এটার প্রতি বোধ হয় বিশেষ যত্ন নেওয়া হয় না। একটু পানের পিকও লেগে আছে দেখছি। এক সময় সুবীর বিজয়বাবুকে উদ্দেশ্য করে বলে ওঠে, আচ্ছা এখন আপনার কেসটার কথা বলুন তো। বিজয়বাবু একটু নড়ে চড়ে ভালোভাবে বসে বলতে আরম্ভ করে, আসলে মাধববাবুর ভাইপো অমিয়, অর্থাৎ যে খুন হয়েছে সে নাকি আজকাল রেস টেসও খেলতো। পরশুদিন সে মাধববাবুর কাছে 5,000 টাকা চায়, কিন্তু মাধববাবু তাকে রেস খেলে অমনভাবে ধ্বংস করতে বারণ করেন। ও একটি পয়সাও দিতে রাজি হন না। তখন অমিয় বলে, আমার 1,000 টাকা লাগবেই, যেমন করে হোক এ টাকা আমি জোগাড় করবই। আজ সকালে চাকর চা নিয়ে অমিয়র ঘরে ঢুকে দেখে অমিয় নেই। সে তখন চায়ের সরঞ্জাম টেবিলের ওপর রেখে দিয়ে চলে আসে। তারপর ঘণ্টাখানেক বাদে চায়ের সরঞ্জাম আনতে গিয়ে দেখে যে সব তেমনই পড়ে আছে, অমিয় ঘরে নেই। তখন সে মাধববাবুকে খবর দেয়। মাধববাবু অনেক খুঁজেও অমিয়কে বাড়িতে না পেয়ে সন্দেহ বসে আয়রন চেস্টের সামনে গিয়ে দেখেন যে আয়রন চেস্টের লক খোলা এবং চেস্টের কপার দুটো কেবল ভেজিয়ে রাখা হয়েছে। তারপর তিনি আয়রন চেস্ট খুলে ভালোভাবে পরীক্ষা করে দেখেন যে আর সবই ঠিক আছে, নেই কেবল 1,500 টাকা দামের দুটো হিরে। এরপর তো আর কারো বুঝতে বাকি থাকে না যে অমিয় হিরে দুটো নিয়ে সটকে পড়েছে। তারপর আজ সকালেই অমিয়র মৃতদেহ পাওয়া যায় মনুমেন্টের সামনে, কিন্তু তার কাছে হিরে দুটো পাওয়া যায়নি। আমার অনুমান কোনো লোক তার কাছে হিরে আছে জানতে পেরে রিভলভারের সাহায্যে তাকে খুন করে হিরে দুটো নিয়ে পালিয়েছে। সুবীর জিজ্ঞেস করে, আচ্ছা অমিয় বাবুর বয়স কত?
এই মাধববাবুর কাছে শুনেছি 20 বছর। মাধববাবুর পেশা কি? পেশা? পেশা কিছুই না, তিনি কেবল বিনয়বাবুর অর্থাৎ অমিয়র বাবার সম্পত্তি দেখাশোনা করেন। শুনেছি আগে মাধববাবুরও কি একটা ব্যবসা ছিল, তারপর ভাই মারা যাবার সময় তার বিরাট বিষয় সম্পত্তির দেখাশোনার ভার মাধববাবুর হাতেই দিয়ে যান। কারণ অমিয় তখন অপ্রাপ্ত বয়স্ক, আর ওর মাও বহুদিন আগে গত হয়েছিলেন। অমিয় বাবুরা কয় ভাই ছিলেন? বিনয়বাবুর একমাত্র সন্তান অমিয়, তবে এইটুকু বয়সে এই শাসনের অভাবে একেবারে উচ্ছন্নে গেছিল। আয়রন চেস্টের চাবি কার কাছে থাকতো বলতে পারেন? হ্যাঁ, একটা থাকতো মাধববাবুর কাছে, আর একটা থাকতো অমিয়র কাছে। তার ডেড বডি সার্চ করার সময় সেই চাবিটা অমিয়র কাছ থেকে পাওয়া গেছে। আয়রন চেস্ট থেকে আর কিছু খোয়া যায়নি বলছেন? চেস্টে থাকতো কেবল ওই বড় বড় পয়মন্ত হিরে দুটো আর ব্যবসার কিছু দলিলপত্র। পয়মন্ত হিরে মানে? সুবীরের গলায় বিস্ময়ের আঁচ। পয়মন্ত। বিনয়বাবু নাকি মনে করতেন যে ওই হিরে দুটোর জোরেই তিনি ধনী ও সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হতে পেরেছিলেন। তাই তিনি ওই হিরে দুটোকে বলতেন পয়মন্ত হিরে। হিরে দুটোকে তাই সবসময় ঘরেই ছোট একটা আয়রন চেস্টে রেখে দিতেন। আরো আয়রন চেস্ট আছে নাকি বিনয়বাবুর ঘরে? হ্যাঁ, আরও একটা বড় আয়রন চেস্ট আছে, কিন্তু সেটা থাকে আলাদা একটা ঘরে। এই বাড়িতে আর কে থাকে? মাধববাবুর একমাত্র ছেলে দিলীপ আর এক ভাগ্নে প্রমোদ। তাছাড়া ড্রাইভার মধুও থাকে, আর সব চাকর বাকরেরা থাকে বাড়ির বাইরে বাগান কম্পাউন্ডের ভেতর তৈরি আলাদা ঘরে। দিলীপবাবু কি করেন? সে এখন 4th ইয়ারে পড়ে। আর ওই প্রমোদবাবু? তা ঠিক জানি না, তবে সে কয়েকদিন হলো এখানে এসেছে। একটু বাদেই গাড়ি এসে দাঁড়ায় বিনয়বাবুর বাড়ির সামনে। হর্নের আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসেন একজন প্রৌঢ় ভদ্রলোক। পরনে তার শান্তিপুরের ধুতি ও সিল্কের গেঞ্জি, পায়ে হাওয়াই চপ্পল, হাতে একটা সুন্দর কারুকাজ করা শৌখিন ছুরি। ভদ্রলোকের বয়স বোধহয় 50 পেরিয়েছে, কিন্তু তার পেশিবহুল শরীর দেখে মনে হয় তার শোকের চিহ্ন বিদ্যমান। তিনি এগিয়ে এসে বলেন, আসুন বিজয়বাবু, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। খুনের কিছু কিনারা করতে পারলেন? বিজয়বাবু তার ভুঁড়ির ওপর বেলটা ভালোভাবে আঁটতে আঁটতে বলেন, একদিনের মধ্যে কি করে কিনারা করব বলুন? তবে কেসটা বিশেষ কঠিন নয়। অমিয় হিরে নিয়ে পালিয়েছিল, কিন্তু কে বা কারা তাকে খুন করেছে হীরের লোভে। তবে একটু কঠিন হলো আসল খুনিকে বার করা। কোনো সূত্রও সে ফেলে যায়নি, এমন কিছু যার সাহায্যে তাকে খুঁজে বার করা যেতে পারে। তবে আশা করছি কয়েকদিনের মধ্যেই ধরা পড়বে খুনি, কারণ আমি প্রাইভেট ডিটেকটিভ শ্রী সুবীর বোসকে কেসটা হাতে নিতে অনুরোধ করেছি। ইনি সুবীর বোস, আর ইনি অমিয়র কাকা মাধব রায়। উভয়কে নমস্কার ও প্রতি নমস্কার জানায়। মাধববাবু সুবীরকে উদ্দেশ্য করে বলেন, অমিয়কে যে খুন করেছে আমি তার উপযুক্ত শাস্তি চাই। এজন্য আপনি যত পারিশ্রমিক চান আমি দিতে রাজি আছি। বিনয়ের মৃত্যুর পর অমিয়কে আমি তার বাবার অভাব বুঝতে দিইনি। ও মা বাবা হারা ছেলে বলেই ওকে আমি নিজের ছেলের চেয়েও বেশি স্নেহ করতাম, কিন্তু সেই অমিয়। কথা শেষ করতে পারেন না মাধববাবু। আবেগে তার কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, শুধু থরথর করে কাঁপতে থাকে তার কালচে ঠোঁট দুটো। চোখের কোল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে। লাল সুরকে রাস্তা দিয়ে এগোতে এগোতে সুবীর বলে, আচ্ছা মাধববাবু, অমিয় কোন ঘরে থাকতো? একতলার ওই কোণার ঘরটায়। সুবীর ও বিজয়বাবুকে নিয়ে মাধববাবু সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে থাকেন। মাধববাবুকে আবার প্রশ্ন করে সুবীর, ওই সিঁড়ির পাশে যে ঘরটা, সেটাতে কে থাকেন?
ও ঘরে আমার ছেলে দিলীপ থাকে। ওটা পড়ার ও শোবার ঘর, তবে ওর জন্য অবশ্য একটা আলাদা রিডিং রুম রয়েছে। কথা বলতে বলতে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে গিয়েই সুবীরের পায়ে হোঁচট খেয়ে আর একটু হলে মাধববাবু পড়ে যাচ্ছিলেন। সুবীর চট করে তাকে ধরে, তারপর প্রশ্ন করে, আহা, আপনার লাগেনি তো? মাধববাবু পাশের রেলিংটা ধরে দাঁড়িয়ে বলেন, না না না, তেমন আঘাত লাগেনি, কিন্তু আমার ছড়িটা। সুবীর সিঁড়ি বেয়ে নামতে নামতে বলে, তলায় পড়ে গেছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। একটু বাদেই ছড়িটা এনে সুবীর মাধববাবুর হাতে দেয়। তিনজনে তারপর দোতলার ড্রয়িং রুমে গিয়ে বসে। সুবীরই প্রথম কথা বলে, প্রমোদবাবু কতদিন হলো এসেছেন? তা দিন তিনেক হলো। সুবীর আবার প্রশ্ন করে, আচ্ছা, তিনি আগে কোথায় থাকতেন? বার্মায়। তার পেশা কি? সেখানে কাঠের ব্যবসা আছে, তবে ও ব্যবসার দিকে বিশেষ নজর দেয় না। ও সব সময় শিকার করেই বেড়ায়। শিকারের দিকে ওর প্রচণ্ড ঝোঁক। দেখাশোনার অভাবে ব্যবসায় এখন প্রায় লালবাতি জ্বলছে, তাই এখানে এসেছে টাকা চাইতে। সুবীর বলে, আপাতত আপনার কাছে আর আমার জানার কিছু নেই। এখন যদি আপনি একবার প্রমোদবাবুকে ডেকে দেন তবে ভালো হয়। মাধববাবু উঠে দাঁড়াতে দাঁড়াতে বলেন, কিন্তু প্রমোদ তো সেই সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি। সুবীর জিজ্ঞেস করে, প্রমোদবাবু কি অমিয়বাবুর মৃত্যু সংবাদ জানেন না? আমরা অমিয়র মৃত্যুর খবর পাওয়ার আগেই সে বেরিয়েছে। তিনি কোথায় গেছেন তা বলতে পারেন? মাধববাবু অসহায়ভাবে দীর্ঘশ্বাস ফেলে বলেন, জানলে তো বলবো, আর কি করেই বা জানবো বলুন। ওকে জিজ্ঞাসা করতেই ভয় হয়, যা মেজাজ। সুবীর বলে, আচ্ছা, আপনি দয়া করে একবার দিলীপবাবুকে পাঠিয়ে দিন, তাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব। সে সময় আর কেউ এই ঘরে উপস্থিত না থাকলেই ভালো হয়। মাধববাবু ঘর ছেড়ে বেরিয়ে যান। একটু বাদেই ঘরে প্রবেশ করে একটি ছিপছিপে চেহারার যুবক। সুবীর যুবকটিকে লক্ষ্য করে জিজ্ঞেস করে, আপনার নামে কি দিলীপ রায়? যুবক মৃদু কণ্ঠে উত্তর দেয়, আগে হ্যাঁ। সুবীর দিলীপকে বসতে অনুরোধ করে। দিলীপ একটা সোফায় দেহ এলিয়ে দিয়ে আনমনে বসে থাকে। সুবীর আবার প্রশ্ন করে, প্রমোদবাবু কতদিন হলো এ বাড়িতে রয়েছেন? এই 3 দিন হলো। প্রমোদবাবু হঠাৎ বার্মা মুলুক ছেড়ে এখানে এলেন কেন বলতে পারেন? শুনেছি তার ব্যবসায় নাকি ফেল ভরতে বসেছে, তাই সে এসেছে বাবার কাছে টাকার জন্য। তা প্রমোদবাবু কত টাকা চেয়েছিলেন? 5,000 টাকা। বলেছিল ব্যবসা একবার চালু হলে টাকা শোধ করে দেব। তিনি কি টাকা পেয়েছেন? না, বাবা টাকা দিতে রাজি হননি। সুবীর এবার প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করে, আচ্ছা, দিলীপবাবু গ্যারেজের চাবি কার কাছে থাকে? মধুর কাছেই থাকে। কাল রাত কটা পর্যন্ত জেগেছিলেন? 1টা পর্যন্ত হবেই। ফাইনাল পরীক্ষা তো দেরি নেই, তাই একটু বেশি রাত পর্যন্ত পড়তে হয়। আপনি ছাড়া আর সকলে সাধারণত কটার সময় ঘুমায়? 10টার মধ্যেই সকলে ঘুমিয়ে পড়েন। দোতলায় কে কে থাকেন? বাবা থাকেন, আর কোনার ছোট ঘরটায় মধু থাকে। আপনার ঘরটা তো সিঁড়ির পাশেই। কাল রাত 10টার পর সিঁড়িতে কোনো পায়ের শব্দ শুনেছিলেন? খুব ভালোভাবে ভেবে উত্তর দেবেন। দিলীপ কিছুক্ষণ চিন্তা করে বলে, হ্যাঁ, শুনেছিলাম। আই সি। তখন রাত কটা হবে বলতে পারেন? তখন রাত 12টা কি 12:30 হবে। শুনলাম প্রমোদবাবু খুব ভালো শিকারী। তিনি কি সঙ্গে কোনো বন্দুক নিয়ে এসেছেন? দিলীপ তার স্বভাবসিদ্ধ মৃদু কণ্ঠে উত্তর দেয়, আগে হ্যাঁ। কাল রাত 12টার পর আপনি কাছাকাছি কোনো জায়গা থেকে কোনো মোটরের আওয়াজ শুনেছেন কি? কিছুক্ষণ চিন্তা করে দিলীপ বলে, অত রাত্রে সাধারণত রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলে না, তবে কাল যেন মনে হচ্ছে
মোটরের মৃদু আওয়াজ শুনেছিলাম। কোনো আর্তনাদ শুনতে পেয়েছেন? না। সুবীর কাউচ ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, আর আমার কিছু জানার নেই। কালই আমি খুনিকে গ্রেফতার করতে পারবো বলে আশা করছি। বিজয়বাবু প্রায় একরকম লাফিয়ে উঠে বলেন, তবে তবে তুমি কে খুনি তা জানতে পেরে গেছো? আরে যদি জানতেই পেরেই থাকো তবে আর দেরি করছো কেন? বলে ফেলো, আমি এই মুহূর্তে গ্রেপ্তার করছি তাকে। সুবীর বলে, আহা, এত ব্যস্ত হবেন না বিজয়বাবু। জানেন তো সবুরে মেওয়া ফলে। আর কয়েক ঘন্টা না হয় অপেক্ষা করুন। কাল সকাল 9টার পরেই তো জানতে পারবেন খুনি কে। সুবীর, দিলীপ ও বিজয়বাবু তিনজনেই ড্রয়িং রুমের বাইরে পা বাড়ান। এই যে বিজয় বাবু, আপনাদের কাজ হয়ে গেল? মাধববাবু এগিয়ে এসে প্রশ্ন করেন। সুবীর মাধববাবুকে উদ্দেশ্য করে বলে, আপনি শুনলে বোধহয় খুশি হবেন যে কালই আমি খুনিকে গ্রেপ্তার করতে সক্ষম হব। কাল সকাল 9টা নাগাদ আমি আর বিজয়বাবু এখানে আরেকবার আসব। বাড়ির সকলেই যেন ওই সময় উপস্থিত থাকেন। এখন তবে চলি মাধববাবু। মাধববাবু গদগদ কণ্ঠে বলেন, সত্যি কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। পরদিন প্রমোদের ঘরেই সকলে জমায়েত হয়। দরজার দিকে পেছন ফিরে বসে আছেন বিজয়বাবু। বিজয়বাবুর পাশে দিলীপ। দিলীপের পরনে ধুতি পাঞ্জাবি। উদাস নয়নে শুধু তাকিয়ে আছে সে। জানলার কাছে মিলিটারি কায়দায় দাঁড়িয়ে আছে প্রমোদ, যেন বিশ্বের কোনো কিছুকেই গ্রাহ্য করে না। এমনই একটা ডোন্ট কেয়ার ভাব তার। তার পাশেই দাঁড়িয়ে আছে ড্রাইভার মধু। একটু তফাতে একটা কাউচে বসে আছেন মাধববাবু। তার পরনে ফুল প্যান্ট ও শার্ট। কাউচের ওপর দেহটাকে এলিয়ে দিয়ে আতশোয়াভাবে বসে আছেন তিনি। বাঁ হাতে তার ছড়ি আর ডান হাতটা প্যান্টের পকেটে। ঘরটার ভেতরে একটা থমথমে ভাব। কারোর মুখে কোনো কথা নেই। নিস্তব্ধতা ভঙ্গ করে সুবীর বলে, আপনারা হয়তো শুনলে বিস্মিত হবেন যে অমিয়বাবুর খুনি আজ এই মুহূর্তে ঘরেই উপস্থিত। এই খুনের একমাত্র কারণ তীব্র অর্থপিপাসা। খুনি আর কেউ নয়, স্বয়ং প্রমোদ বাবু। সুবীর প্রমোদের দিকে রিভলভার উঁচিয়ে বলে, না না না, পালাবার চেষ্টা করবেন না প্রমোদ বাবু। মাথার ওপর হাত তুলে লক্ষ্মী ছেলের মতন দাঁড়িয়ে থাকুন। সুবীরের কথায় সকলেই যেন চমকে ওঠে। প্রমোদ সুবীরের দিকে তাকিয়ে শ্লেষ মাখানো কণ্ঠে বলে, সুবীর বাবু, আপনি বরং কয়েক মাসের জন্য না রাঁচি থেকে ঘুরে আসুন। তারপর আবার যেরকম টিকটিগিরি করতেন সেরকম আরম্ভ করবেন। সুবীরও কঠোর কণ্ঠে বলে ওঠে, আপনি সবার চোখে ফাঁকি দিতে পারলেও আমার চোখে ফাঁকি দিতে পারেননি। ব্যবসায় আপনার ফেল পড়তে চলেছে, তাই আপনি এসেছেন টাকার জন্য মামার কাছে। কিন্তু যখন দেখলেন টাকা পাওয়া যাবে না, তখন আপনি অমিয়বাবুকে খুন করে চোরের ওপর বাটপারি করলেন। আপনি শিকারী মানুষ, আপনার পক্ষে 2-1টা খুন করা তেমন কোনো কঠিন কাজ নয়। কি বলেন প্রমোদ বাবু? প্রমোদ কিছু জবাব দেবার আগেই মাধববাবু রাগে দুঃখে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ান। বলেন, প্রমোদ, তুমি শেষ পর্যন্ত সামান্য কটা টাকার জন্য অমিয়কে খুন করলে? ভাইকে খুন করতে তোমার বিবেকে বিন্দু মাত্র বাঁধলো না? ছি ছি প্রমোদ, তুমি এত অধঃপতনে গেছো। মনে করেছিলে তুমি খুব চালাক, হিরে দুটো নিয়ে সটকে পড়বে আর কেউ তোমায় ধরতে পারবে না, তাই না? সুবীর হঠাৎ এক কাণ্ড করে বসে। আচমকা মাধববাবুর হাতের ছুরিটা এক টানে কেড়ে নিয়ে বলে, প্রমোদ বাবু কত চালাক সে আমি ঠিক জানি না, হয়তোবা খুব চালাক, কিন্তু আপনি যে মহা চালাক সেটা ভালোভাবেই জানি। মাথার উপর হাত তুলে দাঁড়ান মাধববাবু।
পকেটে হাত ঢোকানোর বিন্দু মাত্র চেষ্টা করবেন না। আর মধু, তুমিও এক বিন্দু নড়ার চেষ্টা করো না, তবে বেঘরে প্রাণ হারাবে কিন্তু। কি দেখছেন বিজয়বাবু, মাধববাবু আর মধুকে অ্যারেস্ট করুন। সুবীরের কাণ্ড দেখে বিজয়বাবু একেবারে বার দুই ঢোক গিলে বলেন, সত্যি সুবীর, তোমার বোধহয় এখন মাথা ঠিক নেই জানো। এইমাত্র বললে প্রমোদবাবু খুনি, এখন আবার বলছো মাধববাবু খুনি। সুবীর হেসে বলে, মাথা আমার ঠিকই আছে, তবে বাধ্য হয়ে প্রমোদবাবুকে একটু কষ্ট দিতে হলো। সেই জন্য কিছু মনে করবে না প্রমোদবাবু। আপনার সঙ্গে এরকম ব্যবহার না করে সোজাসুজি মাধববাবুকে খুনি বলে অ্যারেস্ট করতে গেলে তার হাতে হয়তো আমাদের দুজনেরই প্রাণ হারাতে হতো। মাধববাবু আগে থেকেই প্রস্তুত হয়ে এসেছিলেন। তিনি যে পকেটে হাত ঢুকিয়ে বসেছিলেন এটা আশা করি অনেকেই লক্ষ্য করেছেন। তার ওই পকেটে আছে রিভলভার, তাই পকেট থেকে তার হাত সরাবার জন্যই আমি একটু অভিনয়ের আশ্রয় নিয়েছিলাম আর কি। একটু থেমে সুবীর আবার বলে, অমিয় বাবুকে খুন করেছেন মাধববাবু, আর মাধববাবুকে এ ব্যাপারে সাহায্য করেছে মধু। না না মধুবাবু, মিথ্যে পকেটে হাত ঢোকানোর চেষ্টা করবেন না একদম। কথা বললেও আপনার ও মধুর দিকে আমার দৃষ্টি ঠিকই আছে। বিজয়বাবু, আর দেরি না করে চটপট আসামিদের অ্যারেস্ট করুন। বিজয়বাবু মধু ও মাধববাবুর হাতে হাত করা লাগিয়ে দেন। সুবীর বলে, এবার মধুবাবুর ডান পকেটে হাত রে দেখুন তো রিভলভারটা আছে কিনা। বিজয়বাবু মাধববাবুর পকেট থেকে বার করেন একটা কালো চকচকে সাইলেন্সার লাগানো রিভলভার। সুবীর আবার বলে চলে, কাল যখন আমি বলি যে কালই খুনিকে আমি ধরবো, তখন খুনির পক্ষে ভয় পাওয়াটাই স্বাভাবিক। আর সেই স্বাভাবিক কারণে আত্মরক্ষার জন্যই মাধববাবু রিভলভার নিয়ে প্রস্তুত হয়ে এসেছিলেন। রিভলভার থেকে হাত সরাবার জন্যই বাধ্য হয়ে প্রমোদবাবুকে একটু কষ্ট দিয়েছিলাম। মাধববাবু যখন সাহস পেয়ে পকেট থেকে হাত বার করে প্রমোদবাবুকে ভৎসনা করতে থাকে, সেই সুযোগেই আমি মাধববাবুকে খুনি বলে সর্বসময়কে প্রকাশ করি। বিজয়বাবু প্রশ্ন করেন, আহা, তা না হয় হলো, কিন্তু মাধববাবু যে খুনি তুমি তা বুঝলে কি করে? সুবীর একটু থেমে আবার বলতে আরম্ভ করে, মাধববাবুর গাড়িতে কাল সিটের ওপর কালচে লাল রঙের সামান্য একটা দাগ আমার চোখে পড়ে। দেখে আমার কেমন একটা খটকা লাগে। এটা কিসের দাগ? তবে কি এটা রঙের দাগ? ভালো করে মুছে ফেলা হয়নি বলে ফিকে হয়ে লেগে রয়েছে এখনো? তবে কি এই গাড়িতেই অমিয়বাবুকে খুন করা হয়েছিল, বা অমিয়বাবুর মৃতদেহ এতে বই করে নিয়ে আসা হয়েছিল? আমি দিলীপবাবুর কাছে জানতে পারি তিনি পরশুদিন রাতে কোনো আর্তনাদ শোনেননি, কিন্তু মৃদু মোটরের আওয়াজ শুনতে পেয়েছিলেন। সুতরাং আমার বুঝতে বাকি থাকে না যে অমিয়বাবুকে বাড়ির কাছাকাছি কোনো জায়গায় হত্যা করা হয়নি। তাকে প্রথমে মোটরে করে নিয়ে যাওয়া হয়েছিল। দিলীপবাবুর কাছ থেকে আরো জানতে পারি গ্যারেজের চাবি কেবল মধুর কাছেই থাকে। এর থেকে বেশ বুঝতে পারা যায় মধু খুনিকে সাহায্য করেছিল। এখন আসল কথা, খুনিকে। সুবীর একটু থেমে আবার বলতে আরম্ভ করে, এই প্রশ্নটা আমাকে কম গন্ডগোলে ফেলেনি। তবে এটুকু বুঝতে পেরেছিলাম যে খুনি বাইরের কেউ নয়। ভেতরের লোকেদের দিকে তাকালে প্রথমেই যাদের ওপর সন্দেহ এসে পড়ে তারা হলেন প্রমোদবাবু ও মাধববাবু। প্রমোদবাবুর ওপর সন্দেহ করবার যথেষ্ট কারণ ছিল। প্রমোদবাবুর ব্যবস্থার অবস্থা সঙ্গীন, তাই উনি টাকা জোগাড়ের চেষ্টা করছিলেন। সুতরাং টাকার লোভে অমিয়বাবুকে খুন করা একজন শিকারী হিসাবে প্রমোদবাবুর পক্ষে এমন কোনো কঠিন কাজ নয়। কিন্তু একটা প্রশ্ন বারবার খোঁচা মারছিল, এই কয়েকদিনের মধ্যে তিনি কি করে মধুকে দলে ফেরালেন? এদিকে মাধববাবুর ওপর প্রচন্ড সন্দেহ এসে পড়েছিল, কারণ মাধববাবুর আগে সামান্য কিছু ব্যবসাপত্র ছিল, কিন্তু বর্তমানে অমিয়বাবুর অভিভাবক ছিলেন তিনি। অমিয়বাবুর বাবার মৃত্যু সময় মাধববাবুকে ট্রাস্টি করে যান, যেহেতু অমিয়বাবু তখন অপ্রাপ্তবয়স্ক।
অমিয়বাবু বর্তমানে 20 বছরে পা দিয়েছিলেন। যদি না তিনি মারা যেতেন, তবে 1 বছর পরেই তিনি নিজের সমস্ত বিষয় সম্পত্তি বুঝে নিতেন। সুতরাং অমিয়বাবুর মৃত্যুতে সবচেয়ে বেশি লাভ হয়েছে মাধববাবুর। এখন সব সম্পত্তি তিনি নিজেই ভোগ করতে পারবেন। যদি তাই হয়, তবে অমিয়বাবুর হিরে চুরির ঘটনাটা একটা সামান্য সাজানো ব্যাপার মাত্র। কয়েক মুহূর্ত কি যেন ভেবে নিয়ে সুবীর আবার বলতে থাকে, অমিয়বাবুকে কাল রাতে কোনো প্রয়োজনের কথা বলে মোটরে করে নিয়ে যাওয়া হয়। কিছু দূর যাওয়ার পর হয়তো অমিয়বাবু বুঝতে পেরে যান যে তাকে হত্যা করা হবে। তখন তিনি হয়তো বাধা দেওয়ার বা পালাবার চেষ্টা করেন, যার জন্য মাধববাবু হয়তো মোটরেই খুন করতে বাধ্য হন এবং ফিরে এসে মোটরের রক্তের দাগ মুছে ফেলেন মধুর সাহায্যে। কিন্তু তাড়াতাড়িতে মাধববাবু ও মধুর অজ্ঞাতে সামান্য রক্তের দাগ থেকে যায়। আয়রন চেস্টের চাবি থাকতো অমিয়বাবু ও মধুবাবুর কাছে। মধুবাবু আয়রন চেস্ট খুলে হিরে দুটো সরিয়ে ফেলেন। প্রমোদ এতক্ষণে মুখ খোলেন। আচ্ছা সুবীর বাবু, মামা হঠাৎ হিরে চুরি করতে গেলেন কেন? অমিয়র মৃত্যুর পর তিনি যখন সম্পত্তির মালিক হবেন, তখন এই সামান্য 5,000 টাকা দামের হিরে চুরি করে তার কি লাভ? সুবীর হেসে বলে, হিরে চুরির ব্যাপারটা ছিল মাধববাবুর সবচেয়ে বড় চালাকি। হিরে দুটো সরিয়ে মাধববাবু অমিয়বাবুকে চোর হিসাবে প্রতীয়মান করতে চাইছিলেন। অমিয়বাবু পরশুদিন বলেছিলেন যেমন করেই হোক 5,000 টাকা জোগাড় তিনি করবেনই। মাধববাবু এই সুযোগই খুঁজছিলেন। তিনি অমিয়কে খুন করে আয়রন চেস্ট থেকে হিরে দুটো সরিয়ে ফেললেন। সকলেই মনে করলো অমিয়বাবু হিরে চুরি করে পালিয়েছেন, আর সেই সময় কোনো লোক হীরের লোভে তাকে খুন করেছে। বিজয়বাবু খুক খুক করে একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে জিজ্ঞেস করেন, আচ্ছা, কিন্তু মাধববাবু তাহলে হিরে দুটো রেখেছেন কোথায়? সুবীর মাধববাবুর কাছ থেকে ছিনিয়ে নেওয়া ছড়িটাকে অদ্ভুত কায়দায় মোচড় দিতেই ছড়ির মাথাটা খুলে আসে। ছড়ির মুখটা হাতের তেলোতে উপর করে দিতেই দুটো বড় বড় হিরে সুবীরের হাতের ওপর ঝলমলিয়ে ওঠে। সুবীর হিরে দুটো তুলে বলে, এই যে সেই অপহৃত হিরে। বিজয়বাবু চোখ দুটো ছানা বড়া করে জিজ্ঞেস করেন, ও বাবা, তুমি কি করে বুঝলে যে ছড়ির ভেতর হিরে আছে? সুবীর হিরে দুটো নাড়াচাড়া করতে করতে বলে, কাল আমি আর আপনি দুজনেই যখন এ বাড়িতে আসি, তখন মাধববাবুই যে আমাদের অভ্যর্থনা করতে এগিয়ে এসেছিলেন, সেটা বোধহয় আপনার মনে আছে। তার হাতে তখন একটা সূক্ষ্ম কাজ করা শৌখিন ছড়ি দেখে ভাবলাম, মাধববাবু ঘরে এই শৌখিন ছড়ি ব্যবহার করেন কেন? তিনি এমন দুর্বল নন যে ছড়ির সাহায্যে তাকে হাঁটতে হতে পারে, বরঞ্চ চেহারা দেখে বেশ শক্ত বলেই মনে হলো। আর যদি শখের জন্যই ব্যবহার করে থাকেন, তবে বা ঘরেই ব্যবহার করবেন কেন, বিশেষত এমন শোকের সময়? আমার মনে কেমন একটা সন্দেহ নাড়া দিয়ে ওঠে। এই ছড়ির পেছনে কোনো রহস্য লুকিয়ে নেই তো? ছড়িটাকে পরীক্ষা করার জন্য কাল সিঁড়ি ভেঙে ওপরে ওঠার সময় আমি একবার ইচ্ছা করে আমার পাটা বাড়িয়ে দিই, যার ফলে মাধববাবু আমার পায়ে হোঁচট খান আর ছড়িটা ছিটকে পড়ে যায় তলায়। ছড়িটাকে কুড়িয়ে নিয়ে আসার সময় আমি একবার পরীক্ষা করে নিই। ছড়ির মাথায় মোচড় দিতে ওটা খুলে আসে। তারপর আবার ছড়িটা বন্ধ করে মাধববাবুর হাতে ফিরিয়ে দিই। ছড়ির ভেতর ফাঁপা দেখে এবং ঘটনা পরস্পরায় বিচার করে আমার বুঝতে আর বাকি থাকে না যে এর ভিতরে হিরে দুটো আছে। একটু থেমে সুবীর বলে, আমার কাজ তো শেষ, এখন আমি চলি বিজয়বাবু। আপনি আসামিদের থানায় নিয়ে যাবার ব্যবস্থা করুন বলুন। ধীর পদক্ষেপে দরজার দিকে এগিয়ে যায় ডিটেকটিভ সুবীর বোস। শুনছিলেন আমাদের আজকের গল্প পিপাসা। সুবীর বোসের ভূমিকায় সুপ্রতিম, দিলীপের ভূমিকায় সমীর,
মাধব বাবু ও অমিয়র ভূমিকায় রুদ্রনীল, প্রমোদের ভূমিকায় সন্দীপ, বিজয় বাবুর ভূমিকায় সুদীপ। গল্পের কথক আমি শুভপ্রিয়া। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।